পায়েল, শুরু করো। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি পায়েল দাস, দাস এবং প্রকাশ চক্রবর্তী আমরা উপস্থিত রবিবারের বিশেষ আলোচনা সভায়, যেখানে আমাদের মঞ্চে আমাদের বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর অম্বরীশ মুখার্জি মহাশয়কে জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে সুস্বাগতম এবং আমাদের সকলের প্রণাম। আজকে আমাদের আলোচনা সভায় লিবারালিজম, অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড কোর থিমস। আলোচনার আলোচক ডক্টর অম্বরীশ মুখার্জি, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, নমস্কার জানাই এবং শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা কেন্দ্রকে আমার ধন্যবাদ জানাই আরো একবার তাদের এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে লিবারালিজম, অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড কোর থিমস। তো আজকে এই আলোচনাটাকে আমি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবো, সেটা সময় সীমিত বলে এবং পরিসর সীমিত বলে। মূলত ক্লাসিক্যাল লিবারালিজম আমরা যেটাকে বলি, অর্থাৎ সাবেকি বা সনাতনী যে উদারনীতিবাদ, তার প্রেক্ষিতেই আমি আজকের আলোচনাটা করব। উত্তর উদারনীতিবাদ অর্থাৎ পোস্ট লিবারালিজম বা নয়া উদারনীতিবাদ, নিও লিবারালিজম, এগুলির আলোচনায় যাব না, কারণ এই সময়ের মধ্যে সেটা সম্ভব নয়। এবং সেই একই কারণে উদারনৈতিক যে রাষ্ট্রতন্ত্র অর্থাৎ লিবারাল থিওরি অফ দি স্টেট, উদারনীতিক গণতন্ত্রের যে ধারণা লিবারাল ডেমোক্রেসি, এগুলোর আলোচনা থেকেও আমি বিরত থাকব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লিবারালিজমের আলোচনায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যদি আগামী দিনে প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলাদা আলোচনা করা যেতে পারে, কিন্তু একটা আলোচনায় সেই সমস্ত কিছু উপর আলোকপাত করা সম্ভব নয়। সেই জন্যই আমি সীমাবদ্ধ রাখছি আজকের আলোচনা, যেটা বললাম। আজকের আলোচনার যে শিরোনাম, তার থেকে এটা স্পষ্ট যে আমি তিনটে ভাগে ভাগ করে আজকের আলোচনাটা করতে যাচ্ছি। ক্লাসিক্যাল লিবারালিজমের যে উদ্ভব, তার বিকাশ এবং তার অন্তর্নিহিত যে মূল ধারণা বা উপাদানগুলি, এই তিনটি পর্যায়ে আমি আজকের আলোচনাটিকে রাখতে চাইছি। এখন রাষ্ট্র দর্শনে যে বিভিন্ন বিষয়গুলি বহু চর্চিত, তার মধ্যে উদারনীতিবাদ বা লিবারালিজম হচ্ছে অন্যতম একটি বিষয়। আমরা প্রথমে দেখে নিই যে এই যে লিবারাল বা লিবারালিজম, এই যে শব্দগুলি, এগুলো কোথা থেকে এলো। ইংরেজিতে লিবারাল কথাটার উৎপত্তি ল্যাটিন ভাষায় লিবার বা লাইবার এই শব্দটা থেকে। দাস বা একজন বন্ডেড লেবার, এই শব্দটার একটা বিপরীতার্থক শব্দ হিসেবেই স্বাধীন একজন ব্যক্তি, সেটা বোঝাতেই লিবারাল শব্দটি প্রথম ব্যবহৃত হয়। অর্থাৎ তার অন্তর্নিহিত অর্থ ছিল এইটাই যে কর্তৃত্বমূলক শাসন থেকে মুক্ত, এমন একজন ব্যক্তি যে কর্তৃত্বমূলক শাসন থেকে মুক্ত। এই অর্থে এই লিবারাল কথাটা প্রথম ব্যবহার করা শুরু হয়, যার উৎপত্তি বললাম যে একটি ল্যাটিন শব্দ থেকে। আর লিবারালিজম, উদারনীতিবাদ বা উদারনীতি কথা যাকে আমরা বলি,
ইংরেজি ভাষায় এই লিবারালিজম শব্দটি এসেছে একটি স্প্যানিশ শব্দ থেকে। সেই শব্দটি হলো লিবারালেস। রাজনীতির আঙিনায় এই শব্দটির প্রথম ব্যবহার আমরা লক্ষ্য করি 19 শতকের প্রথম দিকে। 1882 সালে স্পেনে প্রথম এর ব্যবহার লক্ষ্য করা যায়। ওই সময়কালে স্পেনে লিবারেলস নামে একটি রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল। এই লিবারেলস নামে রাজনৈতিক দলটি সাংবিধানিক শাসনের, অর্থাৎ কিনা সীমিত ক্ষমতার রাষ্ট্র ব্যবস্থার দাবিতে আন্দোলন করত। অর্থাৎ তাদের দাবি ছিল এমন একটি শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা যার হাতে চরম ক্ষমতা থাকবে না, যার ক্ষমতা সীমিত থাকবে। ক্রমে ক্রমে পরবর্তী সময়ে 1840 সাল নাগাদ ইউরোপ জুড়ে, বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলিতে লিবারালিজম বা উদারনীতিবাদ এই ধারণাটি বা এই মতাদর্শটি বিস্তৃতি লাভ করে একটি রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক মতাদর্শ হিসেবে। যে দর্শনের মূল কথাই হচ্ছে ব্যক্তির স্বাধীনতা ও সীমিত রাষ্ট্র, অর্থাৎ এমন একটি রাষ্ট্র যার ক্ষমতা সীমিত। ইংল্যান্ডের হুইগ পার্টি তারা 1830 সাল নাগাদ নিজেদেরকে প্রথম আখ্যায়িত করে লিবারেলস হিসেবে, এবং 1868 সালে গ্ল্যাডস্টোনের নেতৃত্বে যে শাসন ব্যবস্থা কায়েম হয় ইংল্যান্ডে, সেটাকেই ঐতিহাসিকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করে থাকেন যে সেটাকেই আখ্যা দেওয়া যেতে পারে প্রথম লিবারেল গভর্নমেন্ট বা উদারনৈতিক শাসন ব্যবস্থা হিসেবে। তাহলে এইটা হচ্ছে তার যে উদ্ভব, তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট। এখন ইউরোপে এই উদারনীতিবাদের বিকাশ ঘটেছে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে, এবং সেই বিকাশ ঘটার পেছনে কাজ করেছে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন এবং তার বিভিন্ন ঘাত প্রতিঘাত। এগুলোর মধ্যে দিয়েই একটা দীর্ঘ সময় ধরে উদারনীতিবাদের বিকাশ ঘটেছে। একটা সামগ্রিক সামাজিক এবং রাষ্ট্রিক মতাদর্শ হিসেবে উদারনীতিবাদের যে উদ্ভব এবং তার যে প্রাথমিক বিকাশ, সেই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ব্যক্তির অবদান ছিল। শুধু যে রাজনৈতিক চিন্তক তা নয়, বিভিন্ন ধরনের মানুষ, যেমন ধর্মীয় সংস্কারক, বৈজ্ঞানিক, রাষ্ট্রনীতিবিদ, অর্থনীতিবিদ, নৃপতি, রাষ্ট্রের প্রশাসক, দার্শনিক, সমাজের এই বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, তাদের কাজকর্ম, তাদের চিন্তা ভাবনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু প্রভাবিত করেছে উদারনীতিবাদের যে মতাদর্শ তার বিকাশের ক্ষেত্রে, এবং এদের সকলেরই অবদান খুবই গুরুত্বপূর্ণ। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমরা করতে পারি, তার বাইরেও অনেকে আছেন। যেমন মেকিয়াভেলি, যার সময়কাল 1467 থেকে 1527। আমি বাকিদের নামগুলো করে যাচ্ছি, প্রত্যেকের সময়কাল আর বলছি না, একদম শেষের জনের সময়কাল বলবো। তাহলে বোঝা যাবে যে কত দীর্ঘ সময় ধরে এর ব্যাপ্তি, অর্থাৎ যেটা বললাম খানিক আগে, যে কিভাবে ধীরে ধীরে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের
চিন্তার মধ্যে দিয়ে, তাদের কাজকর্মের মধ্যে দিয়ে ইউরোপে এই উদারনীতিবাদের বিকাশ বা প্রসার সেটা ঘটেছে। মেকিয়াভেলির পরে আমরা যাদের নাম করতে পারি, মার্টিন লুথার, কোপার্নিকাস, টমাস মোর, রাজা অষ্টম হেনরি, জন ক্যালভিন, জাঁ বোদা, ফ্রান্সিস বেকন, টমাস হবস, কার্ডিনাল রিসলু, সম্রাট চতুর্দশ লুই, তার সময়কাল ১৬৩৮ থেকে ১৭১৫ প্রমুখ, আরো অনেকে। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী এবং তারও পরবর্তী সময়, এই দীর্ঘ সময় জুড়ে কিন্তু ধীরে ধীরে উদারনীতিবাদ একটা রাজনৈতিক মতাদর্শ হিসেবে সেটা বিকাশ লাভ করে। এখন এই যাদের নাম উল্লেখ করলাম বা এর বাইরেও যারা রয়েছেন, এদের প্রত্যেকেরই চিন্তা ভাবনায়, তাদের কাজকর্মে যেটা প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করার অধিকার। ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, ব্যক্তির নিজস্ব সম্পত্তি অর্জন করার এবং সেটা ভোগ করার অধিকার, এবং উদীয়মান ব্যবসায়িক এবং বাণিজ্যিক যে স্বার্থ সেটাকে রক্ষা করার জন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, এই কথা তাদের চিন্তাভাবনার মধ্যে বারবার প্রতিফলিত হয়েছে। এই যে বললাম যে একটা দীর্ঘ সময়কাল ধরে নানান সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এবং এই বিভিন্ন ধরনের মানুষের চিন্তা ভাবনা, তাদের কাজের মধ্যে দিয়েই ধীরে ধীরে উদারনীতিবাদ একটা রাজনৈতিক মতাদর্শ হিসেবে বিকাশ লাভ করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, এটা একটা দীর্ঘ ইতিহাস, বুঝতেই পারছেন আপনারা, ফলে তার বিশদ আলোচনা এখানে সম্ভব নয়। শুধু মূল কয়েকটি মাইলফলক যদি আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি এবং সংক্ষেপে যদি এই ইতিহাসের দিকে আমরা ফিরে তাকাই, তাহলে দেখব যে পশ্চিম ইউরোপের যে সংস্কার আন্দোলন বা রিফরমেশন মুভমেন্ট, যার সময়কাল মোটামুটি ভাবে ধরা হয় 1517 থেকে 1563 খ্রিস্টাব্দ, এবং ফরাসি বিপ্লব, এর মধ্যবর্তী সময়ে ইউরোপের সমাজ ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কিছু রদবদল, অদলবদল, পরিবর্তন সেটা সংগঠিত হচ্ছিল। লক্ষ্য করা গেল যে কৃষি অর্থনীতির বাইরেও ব্যবসা বাণিজ্য মাধ্যমে একটি নতুন সামাজিক শ্রেণী, তারা ক্রমশ অর্থনৈতিক আধিপত্য লাভ করতে থাকলো, ধনী হয়ে উঠতে থাকলো। অর্থাৎ এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ধনী হয়ে ওঠা একটা নতুন সামাজিক শ্রেণী, তারা ক্রমে রাজনৈতিক ক্ষমতার দাবিদার হয়ে উঠল। এই ব্যবসায়িক শ্রেণী মধ্যযুগীয় যে সামাজিক অবস্থান ছিল সামন্ততন্ত্রে, অর্থাৎ যেটাকে বলা হয় ইংরেজিতে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের যে ধারণা, সেই স্ট্যাটাসের ধারণার পরিবর্তে তারা সমাজে মানবিক সম্পর্কের ক্ষেত্রে, মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রে যে চুক্তির ধারণা বা কন্ট্রাক্টের ধারণা, সেই কন্ট্রাক্টের ধারণার উপর জোর দিল। সামন্ততন্ত্রে আমরা লক্ষ্য করেছি যে সেখানে অভিজাত শ্রেণীর জমির মালিকানা ভিত্তিক একটা অধিকার,
সেই ধারণাটাই একটা শক্তিশালী ধারণা হিসেবে ছিল বা সেটারই প্রাধান্য ছিল। তো সেই জমির মালিকানা ভিত্তিক অধিকারের ধারণার পাশাপাশি এই যে নতুন উদীয়মান শ্রেণী, তাদের মাধ্যমে যে ধারণাটার উদ্ভব ঘটল সেটা হচ্ছে অস্থাবর পুঁজির ধারণা বা ক্যাপিটালের ধারণা। এবং এই যে পুঁজির ধারণা, এই পুঁজির ধারণার মাধ্যমেই এই নতুন যে শ্রেণী, তারা সমাজে, অর্থনীতিতে এবং রাজনীতিতে তাদের নিজস্ব যে অধিকার, সেই অধিকার তারা কায়েম করার চেষ্টা করতে লাগলো এবং সেই প্রক্রিয়া শুরু হলো। মধ্যযুগে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় ইউরোপের সামাজিক শ্রেণী কাঠামোর দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে দেখব যে সেখানে প্রধান শ্রেণী কোনগুলি? না জমির মালিক যারা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী এবং যুদ্ধকার্যের পেশায় নিযুক্ত যে শ্রেণী, এদেরই মূলত প্রাধান্য সমাজ ব্যবস্থা। ষোড়শ শতকে এসে দেখা গেল যে এই যে শ্রেণীগুলি, এই শ্রেণীগুলির প্রভাব ক্রমশ খর্ব হচ্ছে এবং সেখানে নতুন কতগুলি শ্রেণী, সেগুলোর উদ্ভব এবং বিকাশ ঘটছে সমাজে এবং অর্থনীতির আঙিনায়। যেমন ব্যাংক মালিক, বিভিন্ন ব্যবসায়ী, শিল্প উৎপাদনকারী শ্রেণী ইত্যাদি। অর্থাৎ যে অর্থনৈতিক পরিবর্তনটা ধীরে ধীরে সংগঠিত হচ্ছিল, সামন্ততান্ত্রিক যে আর্থসামাজিক ব্যবস্থা, তার একটা পরিবর্তন সূচিত হচ্ছিল এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই যে নব্য শ্রেণীগুলো, সামাজিক শ্রেণীগুলো, সেগুলোর উদ্ভব ঘটছিল এবং মানুষের চিন্তারাজ্যেও এর প্রভাব পড়ল। ক্রমে আমরা দেখলাম যে ধর্মকেন্দ্রিক মধ্যযুগীয় যে চিন্তাভাবনা, তার যে প্রভাব, তার বদলে ক্রমশ জায়গা করে নিতে থাকলো বৈজ্ঞানিক বা যাকে বলা হয়েছে সায়েন্টিফিক যে চিন্তাভাবনা। তো এই যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন যেটা ঘটছিল, তার মধ্য দিয়েই ধীরে ধীরে এক নতুন শ্রেণীর উদ্ভব ঘটলো ইউরোপে এবং সেই নতুন শ্রেণী হচ্ছে বুর্জোয়া শ্রেণী। এই বুর্জোয়া শ্রেণীর নতুন যে রাজনৈতিক বক্তব্য, সেটাই চিহ্নিত হলো বা পরিচিতি লাভ করলো উদারনীতিবাদ বা উদারনীতিক মতাদর্শ হিসেবে। যে কারণে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বা রাষ্ট্রতত্ত্বের আলোচকরা এটা বলে থাকেন যে উদারনীতিবাদ, ক্লাসিক্যাল লিবারালিজম, that was mainly a bourgeois ethos, অর্থাৎ ইউরোপের এই যে নব্য উদীয়মান যে বুর্জোয়া শ্রেণী, তারই চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষা, আমরা দেখব সেটা পরে, সেটাই প্রতিফলিত হয়েছে উদারনীতিক দর্শনের মধ্য দিয়ে। এখন এই বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক চিন্তা ভাবনায় কোন কথা বলা হলো মূলত? না, এই বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক চিন্তা ভাবনায় যেটার উপর জোর পড়ল প্রধানত, সেটা হচ্ছে যে রাষ্ট্রের ক্ষমতা হবে সীমিত। সীমিত রাষ্ট্রের কথা বলা হলো, সীমিত সরকারের কথা বলা হলো পরবর্তী সময়। আর তারই পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে নতুন উৎপাদন সম্পর্ক ও নতুন ধরনের সামাজিক শ্রেণী সম্পর্ক গড়ে তোলার বিষয়টি প্রাধান্য পেল।
অর্থাৎ একদিকে রাজনীতির ক্ষেত্রে সীমিত রাষ্ট্রের কথা বলা হলো, রাষ্ট্রের সীমিত ক্ষমতার কথা বলা হলো। অন্যদিকে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে নতুন ধরনের উৎপাদন সম্পর্ক এবং নতুন ধরনের সামাজিক শ্রেণী সম্পর্ক গড়ে তোলার উপরে জোর দেওয়া হলো। অর্থাৎ এই যে সংক্ষিপ্ত ইতিহাসের দিকে আমরা নজর দিলাম, এর পরিপ্রেক্ষিতে যেটা বলা যায় যে একটা রাজনৈতিক মতাদর্শ হিসেবে উদারনীতিবাদের উদ্ভবের মূলে ছিল ইউরোপে সামন্ততন্ত্র বা ফিউডালিজম, তার পতন বা অবসান, এবং সেই জায়গায় একটা পুঁজিবাদী বাজার অর্থনীতির আবির্ভাব। এটাই ক্লাসিক্যাল লিবারালিজম বা সাবেকি বা সনাতনী উদারনীতিবাদের উদ্ভব এবং বিকাশের অন্যতম মূল কারণ। উদারনীতিবাদের মূল বক্তব্য যদি আমরা দেখি, তাহলে দেখব যে সেখানে কিন্তু নানানভাবে প্রতিফলিত হয়েছে তদানীন্তন ইউরোপের যে উদীয়মান বুর্জোয়া শ্রেণী, তার আশা আকাঙ্ক্ষা স্বার্থ পূরণের কথা। যে সময়কালের কথা আমরা বলছি, অর্থাৎ যখন সামন্ততন্ত্রের অবসান ঘটছে এবং সেখানে একটা তার পরিবর্তে একটা নতুন আর্থসামাজিক ব্যবস্থা অর্থাৎ পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠছে, সেই সময়কালে এই যে বুর্জোয়া শ্রেণী, তাদের স্বার্থের সঙ্গে কিন্তু সরাসরি বিরোধ বাঁধল সেই সময়ে সামন্ততান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো ছিল, অর্থাৎ রাজতন্ত্র, এবং যে রাজতন্ত্র ছিল একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সেই একচ্ছত্র ক্ষমতার অধিকারী রাজতন্ত্রের সঙ্গে এই নব্য উদীয়মান যে বুর্জোয়া শ্রেণী, তার বিরোধ বাঁধল। তাদের বিরোধ বাঁধল অভিজাত ভূস্বামী শ্রেণীর স্বার্থের সঙ্গে, এবং এই দুয়ের বিরুদ্ধেই একটা লড়াই বুর্জোয়া শ্রেণীর তরফ থেকে সেইটা সূচিত হল। উদারনীতিবাদ চ্যালেঞ্জ জানালো রাজতন্ত্রের বা রাজা বা রানীর এই একচ্ছত্র ক্ষমতাকে, এবং এই ক্ষমতার পেছনে যে তাত্ত্বিক সমর্থনটা ছিল, অর্থাৎ যেটাকে আমরা রাষ্ট্রের ঐশ্বরিক মতবাদ তত্ত্ব হিসেবে জানি বা ডিভাইন রাইট থিওরি, সেই ডিভাইন রাইট থিওরিকে চ্যালেঞ্জ করা হলো। যে থিওরি এটাই মনে করত যে রাজা হচ্ছেন মর্তে ঈশ্বরের প্রেরিত দূত, ফলে তার ক্ষমতা অবাধ বা চরম, এবং তার বিরোধিতা করার অধিকার কারণ নেই। এই যে ডিভাইন রাইট থিওরি, এই ডিভাইন রাইট থিওরি চ্যালেঞ্জ করলেন উদারনীতিবাদীরা, উদারনীতিবাদী দর্শন, এবং তার পরিবর্তে যে ধরনের শাসন ব্যবস্থা বা যে ধরনের ক্ষমতার কথা বা ক্ষমতার পক্ষে তারা সওয়াল করলেন, সেটা হলো প্রাথমিক পর্যায়ে সাংবিধানিক ক্ষমতা বা কনস্টিটিউশনাল রুল, সাংবিধানিক শাসন, এবং উদারনীতিবাদের বিস্তারের বিকাশের পরবর্তীকালে গিয়ে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা বা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের পক্ষে এই উদারনীতিবাদী দর্শন সওয়াল করলো বা তার পক্ষে কথা বলল। একই সঙ্গে উদারনীতিবাদ সমালোচনা করল অভিজাত ভূস্বামী শ্রেণীর যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষ সুযোগ সুবিধাগুলি ছিল সামন্ততান্ত্রিক সমাজে, তারা এই বিশেষ ধরনের সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন, এবং যাজক শ্রেণীর যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা ছিল, চার্চের যে ক্ষমতা,
সেটারও সমালোচনা এই উদারনীতিবাদে লক্ষ্য করা গেল। 17 শতকের ইংল্যান্ডের যে বিপ্লব, গৌরবময় বিপ্লব, অষ্টাদশ শতকে আমেরিকার যে বিপ্লব, আমেরিকান রেভলিউশন এবং ফরাসি বিপ্লব, এইগুলির মধ্যেই কিন্তু নিহিত ছিল পরবর্তী সময়ে, অর্থাৎ ঊনবিংশ শতকের যে উদারনীতিবাদ, সেই উদারনীতিবাদের মূল ধ্যান ধারণার বীজগুলি। এই ক্লাসিক্যাল লিবারালিজম সেটা পরিপূর্ণতা লাভ করে এই দীর্ঘ সময় অতিবাহিত করে এসে ঊনবিংশ শতকেই সেটা পরিপূর্ণ চেহারা লাভ করে। তো সেই যে ঊনবিংশ শতকের উদারনীতিবাদ, তার যে মূল ধ্যান ধারণাগুলি, এগুলো আমরা আমাদের আলোচনার পরের অংশে আলোচনা দেখব। তো তার বীজ কিন্তু নিহিত ছিল এই যে সপ্তদশ এবং অষ্টাদশ শতকের বিপ্লবগুলির কথা বললাম, সেই বিপ্লবের যে দাবিগুলি, তার মধ্যেই নিহিত ছিল এই উদারনৈতিক মতাদর্শের বীজ। শিল্প বিপ্লবের পরবর্তী যে সময়কাল, সেই সময়কালে পশ্চিমী দেশগুলোতে শিল্পায়ন এবং শিল্পভিত্তিক পুঁজিবাদের ক্রমবিস্তার ঘটতে থাকে এবং উদারনীতিবাদেরও ব্যাপ্তি এবং প্রসার তার পথ এটা সুগম করে। অর্থাৎ একদম গোড়ায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে পুঁজির উদ্ভব এবং যে পুঁজিবাদের সূচনা হয়েছিল, যেটাকে ইংরেজিতে মার্কেন্টাইল ক্যাপিটালিজম বলা হয়ে থাকে বা ব্যবসায়ী পুঁজি, সেটাই শিল্পায়ন পরবর্তী যুগে, শিল্প বিপ্লবের পরবর্তী যুগে সেটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বা শিল্প পুঁজিতে রূপান্তরিত হয়। এইভাবেই এই বিকাশটা ঘটে। তো সংক্ষেপে এই হলো আমার আলোচনার যে প্রথম অংশ, অর্থাৎ ক্লাসিক্যাল লিবারালিজম বা সাবেকি বা সনাতনী যে উদারনীতিবাদ, তার উদ্ভব এবং তার বিকাশের বিভিন্ন শতাব্দী জুড়ে তার বিকাশের যে ধারা, তার একটা সংক্ষিপ্ত আলোচনা এটা আমরা করলাম। এবার আলোচনার পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে এই যে কোর থিমস যেটাকে বলা হয়েছে শিরোনামে, যে উদারনীতিবাদ একটা রাজনৈতিক মতাদর্শ হিসেবে তার মূল ধারণাগুলি কি বা উপাদানগুলি কি, যেগুলি নিয়ে উদারনীতি মতাদর্শ সেটা গড়ে উঠেছে। এখানে আমরা 5টি এই ধরনের মূল ধারণা বা উপাদানের উল্লেখ এবং আলোচনা করব। প্রথম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজম। দ্বিতীয়, স্বাধীনতা, ফ্রিডম বা লিবার্টি। এখানে বলে নেওয়া দরকার যে লিবারাল পলিটিক্যাল থিঙ্কার্সরা বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা লিবারালিজমের আলোচনা প্রসঙ্গে এই স্বাধীনতা বোঝাতে ইংরেজিতে ফ্রিডম এবং লিবার্টি এই শব্দ দুটো কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করেছেন, অর্থাৎ একই অর্থে ব্যবহার করেছেন। তৃতীয় উপাদান হচ্ছে যুক্তিবোধ বা রিজন। চতুর্থ, ন্যায়নীতি বা ন্যায় বিচার বা জাস্টিস। এবং পঞ্চম, সহিষ্ণুতা বা টলারেশন। তাহলে এই 5টি হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজমের, সাবেকি উদারনীতিবাদের মূল ধারণা বা উপাদান বা কোর থিমস। এগুলি আমরা প্রত্যেকটাই সংক্ষেপে তার অর্থটা কি, মূল বিষয়বস্তুটা কি, সেটা আলোচনা করব। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল ভিত্তি হলো
এই বিশ্বাস, কি বিশ্বাস? যে সমাজে ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালি হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই মূল বিশ্বাসের উপরেই কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ দাঁড়িয়ে আছে বা গড়ে উঠেছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা মনে করেন যে যেকোনো সামাজিক সংগঠন বা সমষ্টির তুলনায় ব্যক্তির স্থান ঊর্ধ্বে। তারা এটা মনে করেন যে যেকোনো রাজনৈতিক তত্ত্বের বা সামাজিক বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে ব্যক্তি। অর্থাৎ ব্যক্তিকে কেন্দ্র করেই, ব্যক্তির উপর আলোকপাত করেই একটা সমাজের বিশ্লেষণ বা সেই সমাজের রাজনৈতিক প্রক্রিয়ার যে বিশ্লেষণ সেটা করা প্রয়োজন বা সেটা করা উচিত। অর্থাৎ তাদের মতে সমাজ সংক্রান্ত যে কোনো ব্যাখ্যা সেটা ব্যক্তিকে কেন্দ্র করেই হওয়া উচিত। এটাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল বিশ্বাস। কেন? না, তাদের মতে সমাজ হলো ব্যক্তিরই সমষ্টি। ব্যক্তিরাই সমবেতভাবে একটা সমাজ গড়ে তোলে। এখন এই যে ধারণা উদারনীতিবাদের, এই ধারণাটা কিন্তু একটা নতুন ধরনের ধারণা। নতুন এই অর্থে আমি বলছি যে যেই ধারণা কিন্তু সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় ছিল না বা আমরা লক্ষ্য করতে পারি না। অর্থাৎ সামন্ততন্ত্রে ব্যক্তির এই যে স্বতন্ত্র একটা স্বীকৃতি, অর্থাৎ ব্যক্তি হিসেবে তার যে স্বীকৃতি সেটা কিন্তু ছিল না। যে পরিচয়টা ছিল ব্যক্তির, ব্যক্তিকে যেভাবে দেখা হতো মূলত একটা সামন্ততান্ত্রিক সমাজে, সেটা হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে কোনো না কোনো সামাজিক গোষ্ঠীর একজন সদস্য মাত্র, এবং সেটাই তার মূল পরিচয়। আলাদা করে তার যে একটা স্বতন্ত্র ব্যক্তি সত্তা বা স্বতন্ত্র ব্যক্তি পরিচয়, এটা কিন্তু সামন্ততান্ত্রিক সমাজে বা সামন্ততান্ত্রিক চিন্তাধারায় তার কোনো অস্তিত্ব ছিল না। সামন্ততন্ত্রের অবসান যখন ধীরে ধীরে ঘটলো, যেটা আমরা আলোচনা করলাম এর আগেই, এবং তার জায়গায় একটা বাজার ভিত্তিক, পুঁজি ভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থা ধীরে ধীরে উদ্ভব ঘটলো, তখনই দেখা গেল যে ব্যক্তি সম্পর্কে এই যে ধারণাটা, ব্যক্তির এই যে একটা পরিচয়, অর্থাৎ কোনো না কোনো সামাজিক গোষ্ঠীর একজন সদস্য মাত্র, এই যে পরিচয়, অর্থাৎ এই যে একটা বাউন্ডারি বা একটা বন্ধন, একটা রেস্ট্রিকশন তার পরিচিতির ক্ষেত্রে, এই পুরনো বন্ধনটা খুলে গেল। অর্থাৎ এই নতুন ধারণা, ব্যক্তি সম্পর্কে নতুন ধারণা যেটা উদারনীতিবাদীরা বললেন বা এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা বললেন, সেটা হচ্ছে যে ব্যক্তির স্বতন্ত্র অস্তিত্ব একজন ব্যক্তি হিসেবে, সেটাই তার প্রধান পরিচয়। ফলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন, এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এটার উপরেই জোর দেয় যে ব্যক্তি সমাজে তার যে অবস্থান সেটা অন্য যে কোনো সামাজিক সংগঠন বা সামাজিক গোষ্ঠী তার ঊর্ধ্বে। এবং এই পরিচিতিটা এইভাবে পাল্টে যাওয়ার ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ব্যক্তির সামনে, ব্যক্তি মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেল একাধিক সামাজিক সম্ভাবনা, যেটাকে উদারনীতিবাদীরা বলে থাকেন, আমি ইংরেজিতে বলছি, a broader range of choices and social possibilities। অর্থাৎ নানান ধরনের তার কাছে বিকল্প সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে সেটা উন্মুক্ত হলো, এবং নানান ধরনের সম্ভাবনা সেগুলো দেখা দিল, যেটা ওই সামন্ততান্ত্রিক সমাজের একটা
আবদ্ধ যে পরিমণ্ডল সেখানে সে ভোগ করত না। অর্থাৎ সামন্ততান্ত্রিক সমাজের শৃঙ্খলমুক্ত ব্যক্তি মানুষ, যেটা আমরা এই পুঁজিবাদী সমাজে দেখতে পেলাম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মনে করে যে তাদের সামনে যেটা দেখা দিল সেটা হলো এই চয়েস বা অপশন। অর্থাৎ যেটা বললাম এক্ষুনি, যে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এই বেছে নেওয়ার সুযোগ, এই যে অপশনস, চয়েস। পরবর্তী সময়ে আমরা দেখব যে, আমি তার বিস্তৃত আলোচনায় যাব না, এখানে উল্লেখ করছি দুটো খুবই পারস্পরিক সম্পর্কযুক্ত বলে, যে ডেমোক্রেসির সংজ্ঞা দিতে গিয়ে, ডেমোক্রেসির বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে, লিবারেল ডেমোক্রেসির বৈশিষ্ট্য কথা বলতে গিয়েও কিন্তু তার অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্যের উপর জোর দেওয়া হয়, যে গণতন্ত্র বা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আসলে নাগরিকদের সামনে, ব্যক্তি মানুষের সামনে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে এই নানান ধরনের চয়েস বা অপশন। চয়েস বা অপশন হচ্ছে গণতন্ত্রের একটা মূল বৈশিষ্ট্য। যাই হোক, সেটা অন্য আলোচনা। কিন্তু সেই চয়েস বা সম্ভাবনা, পসিবিলিটিস এর কথাই এখানে বলছেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা। যেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ উদারনীতিবাদের অন্যতম একটা উপাদান এবং প্রথম যে মূল ধারণা হিসেবে আমরা আলোচনা করছি। অর্থাৎ এই যে বলা হচ্ছে যে সামন্ততান্ত্রিক সমাজের শৃঙ্খলমুক্ত যে ব্যক্তি মানুষ এই নতুন আর্থসামাজিক ব্যবস্থায়, তার সামনে যে বেছে নেওয়ার সুযোগ এলো, অর্থাৎ উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে সে কি বেছে নিতে পারছে, কি বেছে নিতে পারে সে, যে সে কোথায় থাকবে, তার বসবাসের জায়গায়, সে গ্রামে থাকবে না শহরে থাকবে, শহরে থাকলে কি ধরনের শহরে থাকবে, সে কি ধরনের কাজ করবে, কোন মালিকের অধীনে সে কাজ করবে, সে কি খাবে, কি পড়বে। অর্থাৎ তার ব্যক্তি জীবনে, ব্যক্তি পরিসরে, সামাজিক জীবনে, রাজনৈতিক পরিসরে এই যে চয়েস, নানান ধরনের অপশনস, এই যে সম্ভাবনা, এই পসিবিলিটিস গুলো, এগুলো উন্মুক্ত হলো, এগুলো খুলে গেল। এবং এর সাথে সাথেই পুঁজিবাদী সমাজের আবির্ভাবের হাত ধরেই গড়ে উঠল একটা নতুন বৌদ্ধিক পরিমণ্ডল, ইন্টেলেকচুয়াল ক্লাইমেট যদি আমরা বলি, একটা বৌদ্ধিক পরিমণ্ডল যেখানে জোর পড়ল যুক্তিগ্রাহ্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যার উপরে। ব্যক্তিকে ক্রমে দেখা হতে থাকলো এইভাবে যে প্রত্যেক ব্যক্তির কিছু সুনির্দিষ্ট ব্যক্তিগত গুণাবলী রয়েছে, এবং এই যে ভাবনা, এই যে চিন্তা, যেখানে এই সুনির্দিষ্ট গুণাবলীর কথা বলা হচ্ছে, এটারই প্রতিফলন দেখা যায় সপ্তদশ এবং অষ্টাদশ শতকে স্বাভাবিক অধিকার বা ন্যাচারাল রাইটস এর যে তত্ত্ব, তার আলোচনা। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি প্রখ্যাত রাজনৈতিক দার্শনিক ইমানুয়েল কান্টের বক্তব্য, যিনি ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির গুণাবলী সম্পর্কে এই একই ধরনের মত পোষণ করতেন, যেটার কথা বললাম। ব্যক্তি মানুষকে তিনি দেখছেন, উইদিন কোর্টস ইংরেজিতে বলি তার ভাষায়, এন্ডস ইন দেমসেলভস, যেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন ব্যক্তি মানুষ, এর আগে যেভাবে ব্যক্তি মানুষকে দেখা হয়েছে যে তারা হচ্ছে মিনস ফর সাম আদার্স, মানে অন্য কারুর স্বার্থ পূরণের একটা মাধ্যম মাত্র, তার বেশি কিছু নয়। তার জায়গায় এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, উদারনীতিবাদ এবং ইমানুয়েল কান্টের এই যে বক্তব্য, সেখানে ব্যক্তিকে দেখা হচ্ছে কেবলমাত্র একটা মিনস টু ফুলফিল আদার্স এন্ড, এইভাবে নয়, বাট এন্ডস ইন দেমসেলভস। ইন্ডিভিজুয়ালস আর এন্ডস ইন দেমসেলভস। তাহলে এই গেল সংক্ষেপে প্রথম যে মূল ধারণা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, তার অর্থ।
দ্বিতীয়, স্বাধীনতার ধারণা। এখন এই প্রথমটা থেকেই এই দ্বিতীয়টা ফলো করে। এই যে ব্যক্তির ওপরে অত্যধিক গুরুত্ব আরোপ করে উদারনীতিবাদ, যেটা আমরা দেখলাম। তো ফলে স্বাভাবিকভাবেই সেই কারণেই উদারনীতিবাদ বিশেষভাবে জোর দেয় ব্যক্তি স্বাধীনতার উপর, ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপর। এবং এক্ষেত্রে যেটা আগেই বললাম যে ফ্রিডম এবং লিবার্টি কথা দুটো কিন্তু পারস্পরিক একই অর্থে অদল-বদল করে তারা ব্যবহার করে থাকে। উদারনীতিবাদ মনে করে যে স্বাধীনতা হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মূল্যবোধ, সুপ্রিম পলিটিক্যাল ভ্যালু। সমস্ত ধরনের রাজনৈতিক মূল্যবোধের মধ্যে স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার স্থান সর্বোচ্চ বা সর্বোত্তম। স্বাধীনতাকে উদারনীতিবাদ কিভাবে দেখে? না, উদারনীতিক দর্শনে স্বাধীনতা হচ্ছে ব্যক্তির স্বাভাবিক অধিকার। যে অধিকার কিনা বা যে অধিকার থাকলে পরে, লাভ করলে পরে ব্যক্তি মানুষ একটি যথাযথ মানবিক জীবন, হিউম্যান লাইফ, সেইটা তারা যাপন করতে পারে। এবং এই জীবন যাপনের জন্য আবশ্যিক প্রয়োজন হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। তারা বিশ্বাস করেন, উদারনীতিবাদী দার্শনিকরা বিশ্বাস করেন যে স্বাধীনতা ব্যক্তি মানুষকে তার চাহিদা পূরণের, তার বিভিন্ন স্বার্থ পূরণের সুযোগ দেয়। এখানে আমাদের খেয়াল রাখা দরকার যে উদারনীতিবাদ যখন ব্যক্তি স্বাধীনতার কথা বলছেন, ব্যক্তি স্বাধীনতার উপর জোর দিচ্ছেন, সেটাকে সর্বোচ্চ রাজনৈতিক মূল্যবোধ হিসাবে দেখছেন, তার মানে কিন্তু এই নয় যে তারা স্বাধীনতাকে একটা চরম অধিকার বা অ্যাবসোলিউট রাইটস হিসাবে মেনে নিচ্ছেন। সেটা তারা কখনোই মানেননি, সেটা তারা স্বীকার করেন না। কারণ তারা মনে করেন যে ব্যক্তি মানুষের এই স্বাধীনতা, সেটা যদি অনিয়ন্ত্রিত হয়, সেটা যদি চরম হয়, অ্যাবসোলিউট হয়, তাহলে সেটা একটা পর্যায়ে গিয়ে আর স্বাধীনতা বা ফ্রিডম বা লিবার্টি থাকে না। লিবার্টির জায়গায় সেটা পর্যবসিত হয় লাইসেন্সে, অর্থাৎ যথেচ্ছাচার করার অধিকারে, যা ইচ্ছা তাই করার অধিকার। সুতরাং তারা অ্যাবসোলিউট ফ্রিডমের পক্ষে নয় কখনোই। এবং এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি বিখ্যাত উদারনীতিক দার্শনিক জে.এস. মিলের যে বক্তব্য বা তার যে তত্ত্ব, তার কথা। অন লিবার্টি নামে তার বিখ্যাত যে গ্রন্থ, যেটা প্রকাশিত হয়েছিল 1859 সালে। তো সেই গ্রন্থে তিনি এ ব্যাপারে বিশদ আলোচনা করেছেন। আমি সেই বিশদ আলোচনায় যাচ্ছি না, কিন্তু মূল কথা হলো এইটাই যে উদারনীতিবাদ কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে কখনো চরম বলে স্বীকার করেনি। এখন ব্যক্তির স্বাধীনতাকে তো তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, কিন্তু স্বাধীনতা বলতে কি বোঝাবে, স্বাধীনতার প্রকৃত স্বরূপ কি হবে, সে ব্যাপারে কিন্তু উদারনীতিবাদীদের মধ্যে পারস্পরিক মতবিরোধ রয়েছে। ইশায়া বার্লিন তার একটা বিখ্যাত প্রবন্ধ, যার শিরোনাম হচ্ছে টু কনসেপ্টস অফ লিবার্টি, যেটা প্রকাশিত হয়েছিল 1958 সালে। সেই প্রবন্ধে তিনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি পার্থক্য নিরূপণ করেছেন দু ধরনের লিবার্টি বা ফ্রিডমের মধ্যে, নেগেটিভ ফ্রিডম
বা পজিটিভ ফ্রিডম বা নেগেটিভ লিবার্টি এবং পজিটিভ লিবার্টি, অর্থাৎ নঙর্থক ও সদর্থক স্বাধীনতার ধারণার মধ্যে। সাবেকি যে উদারনীতিবাদ বা গোড়ার দিকের যে উদারনীতিবাদ তাত্ত্বিকরা, তারা ব্যক্তির স্বাধীনতা বলতে যেটা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে এই, যে ব্যক্তির জীবনের পরিসরে যে কোনো রকমের অন্য কোনো সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, তার হস্তক্ষেপ কখনোই বাঞ্ছনীয় নয়। কারণ সেটা ব্যক্তির স্বাধীনতার পরিপন্থী, তার পরিপূর্ণ বিকাশের পরিপন্থী। অর্থাৎ এই অনুপস্থিতি, যে কোনো বহিরাগত ক্ষমতার হস্তক্ষেপের অনুপস্থিতি, absence of external interference, restriction, constraint, এটিই হলো তাদের মতে ব্যক্তি স্বাধীনতা ভোগ করার একমাত্র উপায়। এটি নঙর্থক ধারণা, এটাই হচ্ছে নেগেটিভ ফ্রিডমের ধারণা। অর্থাৎ এখানে মূল তাদের উদ্দেশ্য ছিল এই যে তারা বহিরাগত কোনো শক্তির কথা বলছেন বা কোনো সামাজিক গোষ্ঠীর কথা, সংগঠনের কথা বলছেন, মূলত তারা যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রীয় হস্তক্ষেপ। সেটা ব্যক্তি জীবনে, ব্যক্তির পরিসরে যতক্ষণ না হচ্ছে ততক্ষণই ব্যক্তি তার স্বাধীনতা সে প্রকৃত অর্থে ভোগ করতে পারে। অর্থাৎ এই নন ইন্টারফিয়ারেন্স বাই দ্য স্টেট, এটাই যেহেতু ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে পারে, সেই অর্থে এটা নঙর্থক, অর্থাৎ না থাকা, হস্তক্ষেপ না থাকা। পরবর্তী সময় আধুনিক উদারনীতিবাদী চিন্তায় বা মডার্ন লিবারাল থিঙ্কার্সদের, তারা স্বাধীনতাকে একটু অন্যভাবে দেখেছেন বা বুঝেছেন। তাদের মতে স্বাধীনতা হচ্ছে ব্যক্তির কিছু সামর্থ্য বা এবিলিটি, যেই এবিলিটি তাকে স্বতন্ত্র হয়ে উঠতে বা তার একটা অটোনমাস এক্সিস্টেন্স গড়ে তুলতে তাকে সাহায্য করে। ব্যক্তি মানুষের মধ্যে যে অন্তর্নিহিত বিভিন্ন সম্ভাবনা আছে, যে দক্ষতা আছে, এবং তারা মনে করেন প্রতিটি ব্যক্তির মধ্যেই আছে কোনো না কোনো দক্ষতা, কোনো না কোনো সম্ভাবনা, তার পরিপূর্ণ বিকাশে সাহায্য করে, ব্যক্তির আত্মোপলব্ধি ঘটায়। এটি হলো সদর্থক স্বাধীনতা বা পজিটিভ লিবার্টি বা পজিটিভ ফ্রিডমের ধারণা। অর্থাৎ যেখানে তারা স্বাধীনতা বলতে বোঝাচ্ছেন ব্যক্তির এই যে সামর্থ্য, এই যে দক্ষতা, সেটার বিকাশ, সেটার উন্মেষ, যা তাকে একটা অটোনমাস এক্সিস্টেন্স দিতে সাহায্য করে। ব্যক্তি মানুষের যে বিভিন্ন সম্ভাবনাগুলো রয়েছে, অর্থাৎ এখানে যেটা প্রচ্ছন্ন আছে যে বক্তব্য, সেটা হচ্ছে যে সেই সম্ভাবনাগুলোর বাস্তবায়িত হতে গেলে সমাজে কিন্তু রাষ্ট্রের কতগুলো সদর্থক পদক্ষেপের প্রয়োজন আছে। সেটা বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, শিল্পকলার ক্ষেত্রে, নানান ক্ষেত্রে। অর্থাৎ সেই ব্যবস্থাটা থাকা দরকার, সেই ব্যবস্থাটা রাষ্ট্রেরই করণীয়। অর্থাৎ রাষ্ট্রের একটা সদর্থক ভূমিকাই ব্যক্তি মানুষের এই স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে প্রধান সাহায্যকারী হতে পারে। সেই জন্য এটা সদর্থক অর্থে বা পজিটিভ সেন্সে লিবার্টি বা ফ্রিডম। এখন এই যে নেগেটিভ ফ্রিডম এবং পজিটিভ ফ্রিডমের পার্থক্য, এর সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে, এখানেও আমি জাস্ট উল্লেখ করে যাচ্ছি, বিশদ আলোচনায় যাব না, আমি গোড়াতেই বলেছি যে উদারনীতিবাদে সমাজে ব্যক্তি এবং রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক কি হবে সে ব্যাপারেও তাদের মধ্যে মতপার্থক্য আছে, এবং সেই মতপার্থক্যের মূলে আছে কিন্তু এই পজিটিভ ফ্রিডম এবং নেগেটিভ ফ্রিডমের ধারণার মধ্যে যে পার্থক্য। শুধু উল্লেখ করে যাই যে ক্লাসিক্যাল লিবারালিজম কিন্তু বলেছিল
মিনিমাল স্টেটের কথা, পুলিশ স্টেটের কথা, যে রাষ্ট্র মিনিমাম কতগুলো ক্ষমতা কেবলমাত্র পারফর্ম করবে সমাজে। পরবর্তীকালে আমরা দেখেছি মডার্ন লিবারালিজমের সময়কালে যে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে চিন্তাভাবনা পাল্টেছে, সেখানে ওয়েলফেয়ার স্টেটের ধারণা এসছে একসময়। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার বিশদ আলোচনায় আমি যাচ্ছি না। পরবর্তী যে ধারণা সেটা হচ্ছে রিজন, রেশনালিটি বা যুক্তিবোধের ধারণা। উদারনীতিবাদের এই যে স্বাধীনতার সম্পর্কে তাদের যে ধারণা, বা স্বাধীনতাকে যে তারা একটা সর্বোচ্চ রাজনৈতিক মূল্যবোধ হিসাবে দেখছেন, এই মূল্যবোধের সঙ্গেই কিন্তু নিবিড়ভাবে জড়িত যুক্তি বা যুক্তিবোধের ব্যাপারে তাদের যে বিশ্বাস, এবং এর পেছনে রয়েছে এনলাইটেনমেন্ট, তার প্রভাব। এনলাইটমেন্ট ছিল, আমরা জানি, যে ব্যক্তি মানুষকে কুসংস্কার ও অজ্ঞতার দাসত্ব থেকে মুক্তি দেওয়ার এক প্রকল্প, যে এজ অফ রিজনে উত্তীর্ণ হওয়ার একটা প্রচেষ্টা, এবং যেখানে রুসো, কান্ট, অ্যাডাম স্মিথ, ব্রেনথাম এরকম প্রখ্যাত কিছু চিন্তাবিদের যে অবদান, সেটা আমরা স্মরণ করতে পারি এই প্রসঙ্গে। অর্থাৎ ব্যক্তি মানুষকে যুক্তিবাদী, চিন্তাশীল মানুষ হিসেবে দেখা, এটাই হচ্ছে রিজন রেশনালিটির ধারণার মূল কথা। যেখানে মনে করা হয় যে যুক্তির দ্বারা পরিচালিত হয় বলেই, যেহেতু মানুষের মধ্যে এই রিজন, যুক্তি বা রেশনালিটি রয়েছে, সে একজন রেশনাল বিইং, রেশনাল হিউম্যান বিইং, এবং সে যুক্তির দ্বারা পরিচালিত হয় বলেই ব্যক্তি মানুষ তার নিজের ভালোমন্দের শ্রেষ্ঠতম নির্ধারক বা বিচারক। অর্থাৎ কিসে তার ভালো হবে, কিসে তার খারাপ হবে, সেটা একমাত্র সেই সবচেয়ে ভালো বুঝতে পারে, এবং সেই সেটার নির্ধারণ করতে পারে, যেহেতু তার ক্রিয়াকলাপ যুক্তির দ্বারা পরিচালিত হয়। এবং ফলে এখানেও কিন্তু আবার ওই একটু আগেই যেটা বলছিলাম, ওই যুক্তি আবার ফিরে আসছে, যে যেহেতু ব্যক্তি মানুষ নিজেই তার ভালো মন্দের সর্বশ্রেষ্ঠ নির্ধারক, ফলে ব্যক্তির পরিসরে অবাঞ্ছিত হস্তক্ষেপ সেটা কাম্য নয়। যুক্তিবাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ব্যক্তির অবস্থানকে সে বিচার করে প্রগতি বা প্রোগ্রেসের ধারণার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ উদারনীতিবাদ মনে করে যে একটা সমাজ সবসময়, বা সেই সমাজের ব্যক্তিরা, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে তাদের ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে, তাদের এই যুক্তির ব্যবহারের মধ্যে দিয়ে। প্রগতি বলতে বা প্রোগ্রেস বলতে আভিধানিক অর্থে লিটারালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা অ্যাডভান্সমেন্ট, এ মুভমেন্ট ফরওয়ার্ড। তো যুক্তি বা রিজন, উদারনীতিবাদ মনে করে যে সেটা ব্যক্তিকে তার নিজের জীবন এবং তার ভাগ্য গড়ে তুলতে, তার ভবিষ্যৎ গড়ে তুলতে সমর্থ করে তোলে। তার জাগতিক জ্ঞান ক্রমশ বৃদ্ধি পায়, ফলে প্রতি প্রজন্মেই দেখা যায় যে ব্যক্তি মানুষ সে তার একটা অবস্থান থেকে, বর্তমান অবস্থা থেকে একটা উন্নততর অন্য অবস্থায় সে এগিয়ে যায়। এই যে অ্যাডভান্সমেন্ট, এটাই প্রোগ্রেস বা প্রগতি। এবং এই প্রসঙ্গেই উদারনীতিবাদ
জোর দিচ্ছে ব্যক্তি জীবনের আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সেটা হচ্ছে শিক্ষা, শিক্ষার গুরুত্ব। কারণ উদারনীতি দর্শন এটা মনে করে যে সামাজিক বিভিন্ন প্রশ্নে, রাজনৈতিক বিভিন্ন প্রশ্নে আলাপ আলোচনার ক্ষেত্রে, প্রতিপ্রশ্নের ক্ষেত্রে, বিতর্কের ক্ষেত্রে যুক্তিবোধ সেটা বিশেষভাবে প্রাসঙ্গিক। সামাজিক দ্বন্দ্ব এটা প্রত্যেক সমাজেই একটা অবিচ্ছেদ্য অংশ। তো সামাজিক দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রেও পারস্পরিক যে আলাপ আলোচনা, মত বিনিময়, তর্ক বিতর্ক, তার উপরই উদারনীতিবাদ আস্থা রাখে। অর্থাৎ শান্তিপূর্ণ উপায়ে দ্বন্দ্ব নিরসন, পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউটস বা কনফ্লিক্টস। এবং এটা করতে গেলে পরে সঠিকভাবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই রিজন বা রেশনালিটি বা যুক্তিবোধ। ফলে এইভাবে উদারনীতিবাদ যুক্তিবোধের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। পরবর্তী উপাদান হচ্ছে জাস্টিস, অর্থাৎ ন্যায় নীতি বা ন্যায় বিচারের যে ধারণা। ন্যায় বা জাস্টিস সম্পর্কে উদারনৈতিক ধারণার মূলে রয়েছে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা, সেটি হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি সম্পর্কে বিশ্বাস। যেই বিশ্বাস থেকে উদারনীতিবাদ প্রতিটি ব্যক্তিকে দেখে যে তারা সবাই সমান নৈতিক মূল্যবোধের অধিকারী। উদারনৈতিক দর্শনে মনে করা হয় যে জন্মসূত্রে প্রতিটি ব্যক্তি সমান। হিউম্যান বিইংস আর বর্ন ইকুয়াল, দে আর সিন টু বি বর্ন ইকুয়াল। এবং এই যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু নিহিত আছে স্বাভাবিক অধিকারের যে ধারণা এবং মানবাধিকার বা হিউম্যান রাইটস এর যে ধারণা তার মধ্যে। ন্যায়নীতি বলতে উদারনীতিবাদ কি বোঝে? ন্যায়নীতি বলতে বোঝানো হয় এক ধরনের নৈতিক বিচার বা মরাল জাজমেন্ট। এবং এই মরাল জাজমেন্টের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় সমাজে বিভিন্ন ধরনের পুরস্কার, রিওয়ার্ডস বা শাস্তি বা পানিশমেন্টের যে বন্টন। অর্থাৎ এখানে ন্যায় বলতে তারা যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে এই যে সমাজে প্রতিটি ব্যক্তির যার যা প্রাপ্য বা ডিউ তাকে সেটি প্রদানের ব্যবস্থা করা। অর্থাৎ এখানে প্রাথমিকভাবে সনাতনী উদারনীতিবাদে এই যে ন্যায়ের ধারণা, ন্যায় নীতির ধারণা, এখানে মূল জোরটা ছিল কতগুলি পার্থিব সম্পদ বন্টনের ওপরে, যেমন মজুরি, লাভ, বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ইত্যাদি। এগুলো যাতে যথাযথভাবে ব্যক্তি মানুষের মধ্যে সেটা বন্টিত হয়। সাম্য সম্পর্কে এটা হচ্ছে উদারনীতিবাদের প্রথম ধারণা, যার সঙ্গে ন্যায়ের ধারণা, ন্যায় নীতির ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাম্য সম্পর্কে দ্বিতীয় যে ধারণাটি উদারনীতিবাদে নিহিত আছে সেটি হচ্ছে আইনগত, যেখানে নাগরিকদের সমানাধিকারের
প্রশ্ন আসে বা ইকুয়াল সিটিজেনশিপের ধারণা আসে। এবং এই যে আইনগত সাম্য বা সমানাধিকার, সেখানে তারা মূলত জোর দিয়েছেন লিগ্যাল ইকুয়ালিটি এবং পলিটিক্যাল ইকুয়ালিটির ওপর, অর্থাৎ আইনগত সাম্য এবং রাজনৈতিক সাম্য। আইনগত সাম্য, যার বহু পরিচিত যে ব্যাখ্যা আমরা পাই যে শব্দবন্ধের মধ্যে দিয়ে, আমাদের সকলেরই অতি পরিচিত, আমি ইংরেজিতেই বলছি। যেমন ইকুয়ালিটি বিফোর ল এর ধারণা, ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ধারণা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, আইন সবাইকেই সমানভাবে সুরক্ষিত রাখবে। আর এই রাজনৈতিক যে সাম্য বা সমানাধিকার, সে ব্যাপারেও অতি পরিচিত যে বক্তব্য উদারনীতিবাদের, সেটি হচ্ছে ওয়ান পার্সন ওয়ান ভোট, ওয়ান ভোট ওয়ান ভ্যালু, অর্থাৎ প্রতিটি নাগরিকেরই সমান অধিকার রাজনীতির ক্ষেত্রে। অর্থাৎ উদারনীতিবাদ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচয়, আর্থসামাজিক অবস্থান, এসবের উপর ভিত্তি করে মানুষে মানুষে, ব্যক্তিতে ব্যক্তিতে যে পার্থক্য, সেই পার্থক্য করার বিরুদ্ধে। এটাই সাম্য সম্পর্কে যে দ্বিতীয় ধারণা, তার মূল কথা। যে কারণে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন এইভাবে যে লিবারেলিজম ইজ উইদিন কোটস ডিফারেন্স ব্লাইন্ড, অর্থাৎ সে মানুষে মানুষে এই তারতম্য, সেটা তার চোখে পড়ে না, সে অন্ধ, সে ব্যাপারে সে অন্ধ, অর্থাৎ সবাইকে সে এই আইনগত সাম্য, রাজনৈতিক সাম্যের চোখে সে দেখে থাকে। আরো একটি অর্থে এই ন্যায়নীতির আলোচনায় সাম্যের ধারণাটা তারা ব্যবহার করেছেন উদারনীতিবাদীরা, সেটি হচ্ছে সুযোগের সমানাধিকারের অর্থে। অর্থাৎ তারা মনে করেন যে সমাজে প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ সুবিধা থাকা দরকার, তার যে অন্তর্নিহিত সম্ভাবনা, সেই সম্ভাবনার বিকাশ ঘটানোর জন্য, তার উন্মেষ ঘটানোর জন্য। লিবারেলসদের কাছে, উদারনৈতিক চিন্তাবিদদের কাছে, সাম্য মানে হচ্ছে বা ইকুয়ালিটি মানে হচ্ছে যে every individual should have an equal opportunity to develop their unequal skills and abilities. এই শেষ শব্দবন্ধগুলি খুব গুরুত্বপূর্ণ, যে এটা তারা মেনে নিচ্ছেন, এটা স্বীকার করে নিচ্ছেন, এবং এটা একটা সামাজিক বাস্তব। আমরা সবাই জানি যে সমস্ত ব্যক্তি মানুষের কিন্তু একই ধরনের সামর্থ্য, একই ধরনের দক্ষতা থাকে না, সেখানে তাদের মধ্যে ডিফারেন্স আছে, অসাম্য আছে। কিন্তু সেটা দূর করা যায় কিভাবে? না, উদারনীতিবাদ মনে করে যে সেটা দূর করা যায় সবাইকে সমান সুযোগ সুবিধা বা অপরচুনিটিস দিতে, সেটা যদি সুরক্ষিত করা যায় বা গ্যারান্টি করা যায়। তাহলে এই গেল ন্যায়নীতির ধারণা। শেষ যে মূল ধারণা বা উপাদান, সেটি হচ্ছে সহিষ্ণুতা বা টলারেশনের ধারণা। এই সহিষ্ণুতার ধারণা বলতে বোঝায় মূলত যে উদারনীতিবাদ সমাজে, সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে, সাংস্কৃতিক পরিসরে নানান যে বিভিন্নতা বা ডাইভার্সিটি, সেটাকে মান্যতা দেওয়ার এবং গ্রহণ করার পক্ষে। বিভিন্নতাকে অস্বীকার করা নয়, সেটার থেকে মুখ ফিরিয়ে রাখা নয়, বা একটাই কোনো ধারণাকে জোর করে সমাজের উপর, সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে বা সাংস্কৃতিক পরিসরে চাপিয়ে দেওয়া নয়, বা সেটাকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা নয়। তার বিপরীতে দাঁড়িয়ে এই বিভিন্নতাকে
মান্যতা দেওয়ার যে ধারণা, সহিষ্ণুতার মূল বক্তব্য হচ্ছে সেইটাই। অর্থাৎ এক ধরনের একটা প্লুরালিজম বা বহুত্ববাদ, সেটাকে গ্রহণ করা। এবং এই যে বহুত্ববাদ বা প্লুরালিজমকে গ্রহণ করা, তার মূলও কিন্তু নিহিত আছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণায়, যেটা আমরা গোড়াতেই আলোচনা করেছি। অর্থাৎ এই যে বিভিন্নতাকে মেনে নেওয়ার প্রবণতা, এটাই হলো টলারেশনের বা সহিষ্ণুতার মূল ধারণা। এ প্রসঙ্গে আমরা ফরাসি দার্শনিক ভলতেয়ার, যার সময়কাল হচ্ছে 1694 থেকে 1778 সাল, তার একটি বিখ্যাত উক্তি এক্ষেত্রে স্মরণ করতে পারি, যা বিশেষভাবে প্রণিধানযোগ্য। আমি ইংরেজিতে বলছি, তারপর তর্জমা করে বোঝাবো। I detest what you say, but will defend to the death your right to say it. অর্থাৎ আমার সঙ্গে তোমার, একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কোনো একটা বিষয়ে তার মতবিরোধ হতেই পারে, মতান্তর হতেই পারে। ফলে এই যে উনি বলছেন যে তোমার বক্তব্য আমি মানি না, সেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়। আই ডিটেস্ট হোয়াট ইউ সে, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আই ডিটেস্ট হোয়াট ইউ সে, তুমি যেটা বলছো, যে কোনো একটা বিষয় হতে পারে সেটা, বাট উইল ডিফেন্ড টু দি ডেথ ইয়োর রাইট টু সে ইট। আমি তোমার বক্তব্য মানি না ঠিকই, কিন্তু একই সঙ্গে আমরণ, টিল ডেথ, মানে যতদিন আমি বেঁচে থাকবো, আই উইল ডিফেন্ড ইয়োর রাইট টু সে ইট। অর্থাৎ তোমার যে তোমার মত প্রকাশের অধিকার আছে, সেইটা আমি সমর্থন করে যাব, ডিফেন্ড করে যাব। তো এটাই হচ্ছে এই যে অন্য মতকে গ্রহণ করার যে প্রবণতা, সেটাকে ভুল বলে নাকচ করে দেওয়া, আমার মতটাই সর্বশ্রেষ্ঠ, এটা জোর করে চাপিয়ে দেওয়া, সেটা নয়। এটাই ভলতেয়ার বোঝাতে চেয়েছেন, বা সহিষ্ণুতা বলতে উদারনীতিবাদীরা যেটা বোঝান, তার মূল কথা হচ্ছে এইটাই, যে আমাদের মতান্তর থাকতেই পারে কোনো একটা বিষয় সম্পর্কে, কিন্তু এই বিভিন্নতাকে মেনে নেওয়া বা অ্যাকসেপ্ট করে নেওয়া। এই সহিষ্ণুতার ধারণা একাধারে একটি নৈতিক এবং সামাজিক আদর্শ, এথিক্যাল এবং সোশ্যাল কনসেপ্ট বা ভ্যালু। সহিষ্ণুতাকে এইভাবে দেখে থাকেন উদারনীতিবাদীরা, যে সমাজে ব্যক্তি মানুষ একে অপরের সাথে কিভাবে আচরণ করবে, কি তার আচরণ হওয়া উচিত, তারই একটা পথনির্দেশ। উদারনৈতিক দর্শনে এই সহিষ্ণুতার ধারণার প্রথম উদ্ভব হয় সপ্তদশ শতকে জন মিল্টন, জন লক প্রমুখের আলোচনায়, যারা সেই সময় প্রয়াসী ছিলেন ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার ব্যাপারে। সেখান থেকেই এই সহিষ্ণুতার ধারণার উদ্ভব, উদারনৈতিক দর্শনের একটি অন্যতম মূল ধারণা বা কোর থিম হিসেবে। একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক, তার নামের সঙ্গে, তার লেখালেখির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত নিশ্চয়ই, তার নাম অ্যান্ড্রু হেইউড। তিনি লিখছেন এক জায়গায় উদারনীতিবাদ সম্পর্কে বলতে গিয়ে, within quotes, only within a free market of ideas will truth underline করছেন, will truth emerge as good ideas displace bad ones and ignorance is progressively banished. Full stop, unquote. অর্থাৎ কি বলছেন, উদারনীতিবাদের সহিষ্ণুতা সম্পর্কে এই যে মূল ধারণা, এটা চমৎকারভাবে তিনি ব্যাখ্যা করছেন এখানে। only within a free market of ideas
চিন্তা ভাবনার ধ্যান ধারণার একটা খোলা বাজার, অর্থাৎ শুধু অর্থনৈতিক খোলা বাজার নয়, সম্পদের খোলা বাজার নয়, চিন্তার যে একটা মুক্ত পরিমণ্ডল, সেটাকেই বলছেন ফ্রি মার্কেট অফ আইডিয়াস। তার মধ্যে দিয়েই সত্য সেটার প্রকাশ ঘটে, দ্য ট্রুথ ইমার্জেস। তার কারণ এই বিভিন্ন যে ধারণা, বিভিন্ন যে আইডিয়াস, তার পারস্পরিক মিথস্ক্রিয়ায় যেটা হয় শেষ পর্যন্ত, যে গুড আইডিয়াস, ভালো ধারণা যেটা সমাজের পক্ষে উপকারী, মঙ্গলকর, সেটা দ্যাট ডিসপ্লেসেস ব্যাড ওয়ান্স, খারাপ ধারণাকে সেটা ঠেলে এক প্রান্তে সরিয়ে দেয়, এবং ক্রমশ ইগনোরেন্স বা অজ্ঞানতা, তার অন্ধকার, সেটা কেটে যায়। তারপর আবারও বলছেন, কন্টেস্ট, ডিবেট and argument, the fruit of diversity or multiplicity, are therefore the motor of social progress. এই যে খানিক আগে আমরা প্রগতির কথা বলছিলাম, যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা বা উপাদান উদারনীতিবাদের, তো সেটাই বলছেন এখানে হেউড, যে এই যে সামাজিক প্রগতি, সেটা কিভাবে এগোনো যাবে সেই পথে, বা সেটা সফল হবে কিভাবে, সেটা ঘটবে কিভাবে না, কন্টেস্ট, ডিবেট অ্যান্ড আর্গুমেন্ট, প্রশ্ন প্রতিপ্রশ্ন, বিতর্ক, বিভিন্ন বিষয় নিয়ে খোলা মনে এই যে আলাপ আলোচনা, যেটা কিনা ফ্রুট অফ ডাইভার্সিটি অর মাল্টিপ্লিসিটি, এই যে বিভিন্নতা, এই যে বহুমাত্রিকতা, তারই ফসল। বিভিন্নতা আছে বলেই, বহুমাত্রিকতা আছে বলেই এই খোলা মনে, এই আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, প্রশ্ন প্রতিপ্রশ্ন এর প্রয়োজন। তো সেটাই হচ্ছে সামাজিক প্রগতির বা সোশ্যাল প্রোগ্রেসের মোটর, ইঞ্জিন বা চালিকা শক্তি। অর্থাৎ এটাই আমাদের বর্তমান অবস্থান থেকে একটা উন্নততর অবস্থানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এটাই উদারনীতিবাদ মনে করে। এখন উদারনীতিবাদ, বহুত্ববাদ এবং বিচিত্রতার এই যে ধারণা, এবং তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্কের উপর ভিত্তি করেই পরবর্তীকালে কিন্তু উন্মেষ ঘটে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক তত্ত্বের বা ধারণার, যেটা বহু সংস্কৃতিবাদ বা মাল্টিকালচারালিজম নামে খ্যাত। আমি সেটার উল্লেখ করলাম এখানে, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা। তাহলে পরে আমি শেষ করি এই বলে, যে উদারনীতিবাদের যে মূল ধারণাগুলি, এই যে 5টি ধারণা আমরা আলোচনা করলাম, তার থেকে যেটা বোঝা যায় যে এগুলি পরস্পর নিবিড়ভাবে সম্পৃক্ত, এবং ঊনবিংশ শতকের পরবর্তীকালে এগুলি সম্পর্কে নতুন ব্যাখ্যা, বিশ্লেষণ গড়ে ওঠে। সাবেকি সনাতনী ধ্যান ধারণার অনেকগুলো বর্জন করেন নব্য উদারনীতিবাদীরা, এবং তার মধ্যে দিয়েই জন্ম নেয় আধুনিক উদারনীতিবাদ বা মডার্ন লিবারেলিজম, যেটা আমি গোড়াতেই বলেছিলাম যে সেটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়, যদিও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দর্শন। এই বলে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু প্রশ্ন এসেছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন, অ্যাজ এ আইডিওলজি লিবারালিজম হাউ টু ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান পলিটিক্স? আচ্ছা, বেশ। অনিতা বিশ্বাস।
হ্যাঁ, প্রশ্নটা ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার আজকের এই আলোচনার সঙ্গে রেলিভেন্ট নয়। কারণ আমি তো আর ইন্ডিয়ান পলিটিক্স এর ব্যাপারে আলোচনা করিনি। আমি সাবেকি উদারনীতিবাদের মতাদর্শ, তার উদ্ভব, বিকাশ এবং মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করেছি। তাও প্রশ্ন যখন এসছে আমি এইটুকু বলি, এটা একেবারেই আমার ব্যক্তিগত অভিমত, যে সাম্প্রতিক সময়ে যদি দেখি, অর্থাৎ বেশ কিছু দশক ধরে, তাহলে পরে সেটা হচ্ছে এই যে লিবারালিজমের ইমপ্যাক্ট ক্রমশ ভারতীয় রাজনীতির পরিসর থেকে সেটা অদৃশ্য হতে চলেছে। এবং ভারতীয় যে রাজনৈতিক ব্যবস্থা, এটা আমি নয়, অনেক প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী যারা ভারতীয় রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন, তারা আজকে ভারতীয় গণতন্ত্রকে আর একটা লিবারেল ডেমোক্রেসি বলতে রাজি নন। তারা এটাকে ইললিবারাল ডেমোক্রেসি বলে আখ্যায়িত করছেন বিভিন্ন কারণে। আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না, যেহেতু সেটা আমার আজকের আলোচ্য বিষয় ছিল না। ফলে সেই অর্থে ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান পলিটিক্স অফ লিবারেল আইডিওলজি আজকে আমার মতে সেটা শূন্যে এসে ঠেকেছে। থ্যাংক ইউ স্যার। স্যার, পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য থিমস অফ ক্লাসিক্যাল লিবারালিজম? হ্যাঁ, সেই থিমগুলোই তো আলোচনা করলাম। হ্যাঁ, আজকের মূল আলোচনাটাই তো এই থিমগুলোর ওপরই ছিল, এবং আমার শিরোনামও যা ছিল যে কোর থিমস, যেখানে আমরা পাঁচটা যে থিম বা মূল উপাদান বা ধ্যান ধারণা যাই বলি সেগুলো আলোচনা করলাম। যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, স্বাধীনতা, যুক্তি, ন্যায়নীতি এবং সহিষ্ণুতা, এই পাঁচটাই হচ্ছে মূল থিমস অফ ক্লাসিক্যাল লিবারালিজম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, উদারনৈতিক মতবাদের সঙ্গে ধর্মীয় মতবাদের কোনো সম্পর্ক আছে? ধর্মীয় মতবাদ বলতে কি, আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্যার, বর্তমানে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীদের আইন কর্তৃক সুরক্ষিত করা হলেও এবং সকলের জন্য আইন সমান হলেও পিছিয়ে পড়া শ্রেণীরা সমাজের মূল স্তরে ফিরে আসতে পারছে না। তাই স্টেট কিভাবে প্র্যাকটিক্যাল ইকুয়ালিটি বাস্তবায়িত করতে পারে? না, প্র্যাকটিক্যাল ইকুয়ালিটি মানে, ধরো ইকুয়ালিটি বা যে কোনো সমাজেই, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই যে নাগরিকদের অধিকার, সেটা তো কেবলমাত্র সংবিধানের পাতায় বা খাতায় কলমে থাকলে সেটা হয় না। সেটা যাতে নাগরিকরা, সমস্ত নাগরিক, তারা শুধু পিছিয়ে পড়া নয়, পিছিয়ে পড়া জনগণ তো বটেই, তাদের তো আরো বেশি করে সেটা প্রয়োজন রাষ্ট্রীয় সুরক্ষার। সেই জন্য রাষ্ট্রকে বিভিন্ন সদর্থক পদক্ষেপ নিতে হয়, যাতে করে বিভিন্ন যে অধিকার সেগুলো যেন কেবলমাত্র কাগজে কলমেই থেকে না যায়, হ্যাঁ, সংবিধানের পাতাতেই যাতে সেটা সীমাবদ্ধ না থাকে, সেগুলো যাতে বাস্তবে ভোগ করতে পারে প্রতিটি নাগরিক, সে ব্যাপারে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রেরই একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব তাকে পালন করতে হবে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন তার নীতি প্রণয়নের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার, আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ। ক্লাসিক্যাল লিবারালিজম এবং নিউ লিবারালিজমের মধ্যে পার্থক্য কিছু রয়েছে? যদি একটু এটা বলতেন। না, না, পার্থক্য তো আছেই। হ্যাঁ, অনেক পার্থক্য আছে, কিন্তু আমি তো সেই আলোচনার মধ্যে যাইনি। যেরকম আলোচনা প্রসঙ্গে বললাম যে স্বাধীনতার ধারণা সম্পর্কে পার্থক্য আছে। হ্যাঁ, মডার্ন লিবারালিজম বা নিও লিবারালিজম স্বাধীনতাকে ওইভাবে দেখে না, শুধু একটা নেগেটিভ অর্থে দেখে না।
রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক কি হবে সেই ব্যাপারে পার্থক্য আছে, ন্যায়নীতির ক্ষেত্রেও ধারণার ক্ষেত্রেও পার্থক্য আছে। প্রথম প্রাথমিক যে ধারণা যেটা আমি আলোচনা করেছি, তারপরে এটা জানো তোমরা সকলেই যে পরে রলসের যে থিওরি অফ জাস্টিস বা তারপরে নজিকের যে থিওরি অফ জাস্টিস, সেখানে সম্পূর্ণ অন্য দিক থেকে দেখা হচ্ছে ন্যায়নীতির ধারণাকে। ফলে এই পরিবর্তনগুলো তো হয়েছেই। তারপর একটা সময় কৌমবাদী যারা বা যাদের কমিউনিটেরিয়ান বলা হয়, তারাই লিবারালিজমকে ক্রিটিসাইজ করেছে, ক্লাসিক্যাল লিবারালিজমকে। তো ফলে এই অনেক পার্থক্য আছে, যেটা আমি গোড়াতেই বলেছিলাম যে সেগুলো তো আলাদা আলোচনার দাবি করে। এবং সেই জন্যই আমি তার খুব বিস্তৃত আলোচনায় যাইনি, কিন্তু এটা ভালো প্রশ্ন যে অনেক নানান ক্ষেত্রে পার্থক্য আছে, যে কারণে দুটোকে আলাদা করা হয়, একটা ক্লাসিক্যাল লিবারালিজম আর একটা মডার্ন লিবারালিজম, নিও লিবারালিজম, পোস্ট লিবারালিজম, নানান ভাবে আখ্যায়িত করা হয়। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে, এবং যারা আজকের আলোচনাটি শুনেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বেশ ভালো বুদ্ধিদীপ্ত কিছু প্রশ্ন এসছে, সেটা আমারও ভালো লাগলো। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি।